আসসালামু আলাইকুম। আজ ১৬ আগস্ট ২০২৫ শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে ফাঁস হল ধানমন্ডি ৩২-এ কবর জিয়ারতে যাওয়া যুবকের উদ্দেশ্য। এনসিপির সঙ্গে কি বিএনপির জোট হতে যাচ্ছে? গাজায় সাংবাদিকদের দুঃসহ জীবনযাপন। এবার বিস্তারিত। ঘরের শত্রু বিভীষণ প্রবাদটা যেন সত্যি হয়ে গেল স্বঘোষিত মাওলানা অলিউল্লাহ নামের এক যুবকের ক্ষেত্রে। মিডিয়ার সামনে ধানমন্ডি ৩২-এ গিয়ে ওই যুবক বড় মুখ করে জানালেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য তিনি ২ বার কোরআন খতম করেছেন। পরক্ষণে স্বয়ং তার স্ত্রী হাটে হাড়ি ভেঙে বলেন, যাহা মিথ্যা। রিকশায় পাশে বসা বোরকা পরিহিতা স্ত্রী এ সময় হাটে হাড়ি ভেঙে বলেন, এর মাথায় সমস্যা না থাকলে এগুলো কেউ বলে? যাহা মিথ্যা কথা। সারা বছর কোরআন খতমের কোনো খবরই নাই। খোঁজ নিয়ে জানা গেছে মাওলানা অলিউল্লাহর বাড়ি পিরোজপুরে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিভিন্ন মিছিলে অংশ নিত সে, তবে তার দলীয় কোনো পদবি নেই। নামের আগে মাওলানা ব্যবহার করলেও আসলে তিনি পড়াশোনার গণ্ডি খুব বেশি দূর পার হতে পারেননি। গত এক সপ্তাহ আগে ওয়ালিউল্লাহর স্ত্রী সন্তানসহ ঢাকায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে আসেন। সকালে হঠাৎ করেই স্ত্রীকে বলেন ধানমন্ডি ৩২-এ যাবেন। আসলে তিনি কোরআন খতম তো দূরের কথা, নিয়মিত নামাজই পড়েন না। তার স্ত্রী চেঞ্জ টিভিকে জানিয়েছেন, মূলত ভাইরাল হবার জন্যই অলিউল্লাহ এরকম পাগলামি করেছেন। সে বেকার। মূলত তার এক আত্মীয় তাকে ঢাকায় আসতে বলেছে। কোনো একটা কাজ জুটাতে পারলে অলিউল্লাহ ঢাকায় থেকে যাবেন বলে জানিয়েছেন তার স্ত্রী দাবি করেন, ভাইরাল হয়ে পলাতক আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে সাহায্য সহযোগিতার জন্য এমন আচরণ করেছেন অলিউল্লাহ। ১৫ আগস্ট এ উপলক্ষে দুপুরের দিকে রাজধানীর ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে সপরিবারে হাজির হন মাওলানা অলিউল্লাহ, কিন্তু পুলিশি বাধায় তিনি তা করতে পারেননি। এ কাজে ব্যর্থ হয়ে ফিরে যাওয়ার পথে রিকশায় বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলে আক্ষেপ প্রকাশ করেন মুখে লম্বা দাড়ি ও পাগড়ি পরিহিত ওই যুবক। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে যুবক অলিউল্লাহ সাংবাদিকদের বলছেন, বঙ্গবন্ধুর পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুকে আমি অনেক ভালোবাসি। আমি তার জন্য ২ বার কোরআন খতম দিয়েছি। ব্যাস, এরপরই নিজের স্ত্রীর তোপের মুখে পড়েন ওই যুবক। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে যুবকের স্ত্রী আরও বলেন, আপনারা কি মাইক্রোফোন সরাবেন, নাকি আপনারাও এর সাথে পাগল হয়ে গেছেন? তারপরও থামানো যায়নি অলিউল্লাহকে। তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া ও তার বাড়ি জিয়ারত করতে ঢুকতে চাইলে পুলিশ ঢুকতে দেয়নি, তারা বাধা দিয়েছে। আমি বঙ্গবন্ধুকে খুব ভালোবাসি, খুব খারাপ লাগতেছে আমার। এ সময় তার স্ত্রী বিরক্ত হয়ে বলেন, আমার এখান থেকে নেমে যেতে ইচ্ছে হচ্ছে। যেই কথা সেই কাজ। পরে তিনি রিকশা থেকে সত্যি নেমে যান। প্রথমে অলিউল্লাহ বলেন তিনি কবর জিয়ারত করতে এসেছেন, কিন্তু সাংবাদিকরা তাকে পাল্টা প্রশ্ন করে বলেন, ধানমন্ডি ৩২-এ তো শেখ মুজিবের কবর নেই। এরপর অলিউল্লাহ আর কোনো জবাব দিতে পারেননি। অন্তরালে জোট নিয়ে দৌড়ঝাঁপ, এটি দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম। খবরে বলা হয়েছে, দেশ এখন নির্বাচনমুখী। রাজনৈতিক দলগুলো যার যার মতো ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। তারা ধর্ণা দিচ্ছে ভোটারদের কাছে। এরই মধ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে নানা শর্ত জুড়ে দিয়েছে ২-১টি দল। তবে কার্যত শেষ পর্যন্ত তারাও ভোটের মাঠেই থাকছে। বড় দল বিএনপিকে চাপে রাখতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ ২-১টি দল ভোটে না যাওয়ার হুমকি দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছে এটিও তাদের নির্বাচনী কৌশল। পেছনে বড় দলের সঙ্গে আসন সমঝোতাই মূল লক্ষ্য। খোঁজ নিয়ে জানা গেছে, এখন পর্যন্ত আগামী জাতীয় নির্বাচন ঘিরে মূলত প্রধান ৩টি রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সময় যত এগোচ্ছে, সামনের ফেব্রুয়ারিতে লক্ষ্য রেখে জোট গঠন প্রক্রিয়ায় তোড়জোড় বাড়ছে। বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ১২ দল, সমমনা জোট, জমিয়তে উলামায়ে ইসলাম সহ আরও কয়েকটি দলের বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। পাশাপাশি এই জোটে ভেড়াতে গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু দলের সঙ্গে বিএনপির হাইকমান্ড নিয়মিত যোগাযোগ ও বৈঠক করছে। তবে বিএনপি কোনো ক্রমেই আগামী নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটে যাবে না। অন্যদিকে জামায়াতে ইসলামী, চরমোনাই পীরের দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হেফাজতে ইসলামের মামুনুল হকের নেতৃত্বাধীন অংশ নিয়ে জোট বাঁধার বিষয়ে অনেকটাই ইতিবাচক।
এর বাইরে এনসিপি, গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ আরও কয়েকটি দল পৃথক জোট গঠনের পথে এগোচ্ছে বলে নির্ভরশীল সূত্র কালের কণ্ঠকে নিশ্চিত করেছে। তবে শেষ পর্যন্ত এই জোট বিএনপির সঙ্গে একীভূত হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে আলোচনা আছে। সরকার না চাইলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। শনিবার সকালে এফডিসিতে সুষ্ঠু নির্বাচনে ইসির ভূমিকা নিয়ে আয়োজিত ছায়া সংসদে একথা বলেন তিনি। বদিউল আলম মজুমদার বলেন, দেশের স্বার্থে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়া জরুরি, তবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে না পারলে নির্বাচন পক্ষপাত দুষ্ট হবে। আর এবারও যদি বিতর্কিত নির্বাচন হয় তাহলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে। তিনি বলেন, পুরনো পদ্ধতিতে চললে আগের মতো নির্বাচন হবে, তাই সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনই একমাত্র অংশীজন না। রাজনৈতিক দলগুলো ইতিবাচক ভূমিকা পালন না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এছাড়া মাঠ প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন না করলে চাইলেও ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন করা অসম্ভব। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজকে আমরা যেখানেই যাই শুনি একটা সংগঠনের লোক তারা সেখানে বসে আছে। ডিসিকে তারা বলছে এটা একটা বিশেষ দলের লোক, ওরা ডিসিগিরি করছে না, ওইখানে তারা তাদের সংগঠনের কাজ করছে। তিনি বলেন, আমি এমনও শুনেছি ইসলামিক ফাউন্ডেশনের যিনি ডিজি তিনি তার কর্মকর্তা কর্মচারীদেরকে বলেছেন, তোমরা রুকন না হলে চাকরি থাকবে না। এটা একদম সত্য কথা। আজকে আমাকে বলেছে, আমি আপনাদের সামনে কোনো মিথ্যা কথা বানিয়ে বলছি না। এজন্য কি আহনাফ, মুগ্ধ, আবু সাইদ, ওয়াসিম শেখ হাসিনার পুলিশের গুলিতে জীবন দিয়েছে? নিজের শার্টের বোতাম খুলে দিয়ে পুলিশের গুলি বরণ করে নিয়েছে এই গণতন্ত্রের জন্য? একটি রাজনৈতিক চেতনার রঙে আমাদের প্রশাসন থাকবে। শেখ হাসিনা যে চেতনা তৈরি করেছিলেন সেই পাতানো চেতনার জন্যই কি এত রক্তপাত, এত হানাহানি? শেখ হাসিনা যেমন তার অপশাসনের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই বলতো, একে ধরো, এদের বিরুদ্ধে মামলা দিয়ে দাও। আবার নতুন করে আমরা দেখছি অন্য চেতনা ধর্মের নামে যে রুকন না হলে চাকরি করতে পারবে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ ও আহতদের স্মরণে ঢাকা কলেজের প্রাক্তন ছাত্রবৃন্দ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় রিজভী বলেন, আমাদের অনেকেই উপদেষ্টার পদ পেয়েছেন, অনেকেই ভালো আছেন। তাহলে কি আবার নতুন করে নতুন আঙ্গিকে শেখ হাসিনার যে অপশাসন, দুঃশাসন এবং চুরি, ডাকাতি, সন্ত্রাস, টাকা লুট, চাঁদাবাজি, ভর্তি বাণিজ্য, চাকরি বাণিজ্য এসবের কি আবার পুনরাবৃত্তি মানুষ দেখতে চায়? এই জন্য কি প্রায় ১৫০০-এর মতো শিশু, কিশোর, তরুণ, শ্রমিক, রিকশাওয়ালারা জীবন দিয়েছে? এই উপলব্ধি তো সবার হওয়া উচিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে না গেলে ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। টক শোতে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আওয়ামী লীগ যেমন 18 এবং 73-এ একতরফা নির্বাচন করে গেছে এবং সেটা আনফেয়ারলি করেছে, এবারের নির্বাচনটা ফেয়ার, সুষ্ঠু নির্বাচনটাই একতরফা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো তাকে সিরিয়াসলি প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো প্রার্থী নাই। সেখানে সব দল যদি একত্রিত হয়ে যায়, তারপরও বিএনপির অ্যাগেইনস্টে 100 প্রার্থী দেয়া সিরিয়াসলি কঠিন হবে। তিনি বলেন, তবে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিএনপি নিজেই। 130 থেকে 135 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে এবং তারা একে অপরের বিরুদ্ধে খুবই স্ট্রং। তাহলে সেই রকম একটা একতরফা সুষ্ঠু নির্বাচন কি বিএনপির জন্য সম্মানজনক হবে কিনা? বিএনপি ফাঁকা মাঠে গোল দিয়েছে, কেউ ছিল না। ফুয়াদ বলেন, আমরা মনে করি ইতোমধ্যে আমরা যেগুলোতে একমত হয়ে গেছি সেটার জন্য আমি কেন 2031 সাল পর্যন্ত অপেক্ষা করব? যেমন ধরেন, আমরা সবাই মিলে যদি সিদ্ধান্ত গ্রহণ করি নারীদের আসন 50 থেকে 100-তে নেব, এটার জন্য আমি কেন 2031 সাল পর্যন্ত অপেক্ষা করব? এটা 2026-এ কেন হবে না? আমরা সবাই যদি একমত হই যে নারীদেরকে ন্যূনতম 5% সিটে সরাসরি নমিনেশন দেওয়ার চেষ্টা করব, সেটা 2032 সালের জন্য অপেক্ষা করব কেন? আমরা যদি সবাই একমত হই যে কেউ 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না,
তাহলে সেটার জন্য অপেক্ষা করব কেন? এটা তো এখনই দরকার। এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, সব রাজনৈতিক দল নির্বাচনে গেলেও নির্বাচনটা বিএনপির একতরফা বিজয়ের সম্ভাবনা আছে। নির্বাচনটা একতরফাই হয়ে যাবে, একমুখী হয়ে যাবে। ব্যারিস্টার ফুয়াদ বলেন, এরপর টেনশনের জায়গাগুলো হচ্ছে জামাত এবং চরমোনাই হচ্ছে বিএনপির পরে সবচেয়ে বড় দুইটা দল। তারা যদি পিআরের বিষয়ে খুবই স্ট্রংলি থাকে যে আমরা সংসদে পিআর চাই, উচ্চকক্ষ না হলে এখন যেভাবে আছে সেই সংসদেই পিআর হবে, এবং তারা যদি এই ইস্যুতে নির্বাচন বয়কট করে, এনসিপি নিম্নকক্ষে পিআর চায় নাই, তারা যদি সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে যদি অ্যাডামেন্ট থাকে, তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা একতরফা দিকে চলে যাবে। ফুয়াদ বলেন, অন্তর্বর্তী সরকার এই দায় নিয়ে একটা ভালো নির্বাচন করবে কিনা। গণ অভ্যুত্থানের সকল শক্তি এই নির্বাচনে অংশগ্রহণ যেহেতু করছে না, এরকম একটা নির্বাচনের দায় আমরা আসলে নেব না। তখন এমনও হতে পারে প্রফেসর ইউনূস কিন্তু বেশ কয়েকবার দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন, তখন হয়তো তিনি দায়িত্ব ছেড়ে দিতে পারেন, নির্বাচনকালীন একটা সরকার করে দিয়ে তিনি বিদায় নিয়ে চলে যাবেন। কিন্তু আমি বোধ করছি এগুলো সব সমাধানযোগ্য। যেটা জামাত এবং চরমোনাই চাচ্ছে এবং যেটা এনসিপি চাচ্ছে, এগুলো সবগুলো জিনিস সমাধানযোগ্য। তবে এখানে স্যাক্রিফাইস করতে হবে এবং নেতৃত্ব দেখাতে হবে বিএনপিকে, কারণ বাকিরা যা অর্জন করবে না তার থেকে ঐতিহাসিকভাবে বিএনপি না করলে সবচেয়ে বেশি সে ক্ষতিগ্রস্ত হবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা প্রতিদিনই নতুন নতুন মানুষের সঙ্গে সম্পর্ক গড়ছি, কিন্তু আপনি কি জানেন এই সম্পর্ক একসময় ফাঁদে পরিণত হতে পারে? আপনি কার সাথে সম্পর্ক গড়ছেন, কি উদ্দেশ্যে গড়ছেন, কেন গড়ছেন, তার সঙ্গে আপনার কি কথা হচ্ছে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে, এগুলোর বিষয়ে অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন। যার সঙ্গে আপনি ঘনিষ্ঠ সম্পর্কে জড়াচ্ছেন তার সম্পর্কে আপনি বিস্তারিত জানেন কি? না জানা থাকলে আপনি প্রতারণার ফাঁদে পড়ার আশঙ্কার মধ্যে রয়েছেন। প্রিয় বন্ধুরা, আসুন আমরা সম্পর্ক গড়ার আগে তার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেই। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। গাজায় সাংবাদিকতার পেশা এখন যেন এক মৃত্যুকূপে পরিণত হয়েছে। চলমান ইসরায়েলি হামলায় সাংবাদিকরা প্রতিদিন জীবন বাজি রেখে খবর সংগ্রহ করছেন। প্রায় 2 বছরের লাগাতার যুদ্ধের মধ্যে তারা যেমন জনগণের দুর্ভোগ তুলে ধরছেন, তেমনি নিজেরাই এক দুর্ভোগের শিকার হচ্ছেন। প্যালেস্টাইন জার্নালিস্ট সিন্ডিকেটের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় 238 জন সংবাদকর্মী নিহত হয়েছেন এবং আরও 12 জন এখনও কারাগারে বন্দী। আহত সাংবাদিক সাফিনাজ আল-লুহ জানিয়েছেন, একাধিকবার হামলায় গুরুতর জখম হলেও তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। বিস্ফোরণে তার পা ভেঙে যায়, হাতে ফ্র্যাকচার হয়, এমনকি দগ্ধ হন তিনি। এই যুদ্ধেই তিনি হারিয়েছেন তার সাংবাদিক ভাই আহমদকে। আল জাজিরার প্রতিবেদক রামি আবু তাইমা জানিয়েছেন, বাঁচতে গিয়ে তিনি পরিবারসহ 20 বারের বেশি জায়গা বদল করেছেন। তার এক ছেলে ও 8 মেয়ে এখন শিবিরে। অসুখ আর অনিশ্চয়তার মধ্যে বড় হচ্ছে। সহকর্মীদের মৃত্যুর খবরও প্রতিদিন শুনতে হচ্ছে তাকে। আল আরাবিয়ার সাংবাদিক ওসামা আল কাহলুদ বলেন, এবারকার যুদ্ধ আগের সব সংঘাতকে ছাড়িয়ে গেছে, ক্ষুধা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। একদিন তাঁবুতে সহকর্মী রুটি ভাগ করে খাচ্ছে, পরদিনই তার মৃত্যু সংবাদ আসছে। সিন্ডিকেটের মহাসচিব আহেদ ফারওয়ানা জানিয়েছেন, সাংবাদিকদের শুধু হামলা নয়, আটক, আহত হওয়া, পরিবার হারানো, অফিস ধ্বংস, জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া এবং খাদ্য সরঞ্জামের সংকট সবকিছুই মোকাবিলা করতে হচ্ছে। একবারের আক্রমণে 6 সাংবাদিক নিহত হওয়ার ঘটনাকে তিনি এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ আঘাত হিসেবে উল্লেখ করেন। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।